আমার আলাদিন লিখেছেন জাবিন ফুরকান। পর্ব নয়। আমি এখনো বলছি, আমরা আগে পুলিশের কাছে যাই, রিপোর্ট করে আসি। অনুরাগের কথায় গাড়ির ভেতরে থেকে সবাই প্রতিবাদ করে উঠল। সব থেকে জোরালো প্রতিবাদটা জানালো নীরব। কি? পুলিশ? পুলিশ ওদের বালটাও ছেড়বে না। সিনেমার ক্লাইম্যাক্সে দেখিস না, মারপিট শেষ হয়ে যাওয়ার পর আসে পুলিশ, তেমনই হবে। ডক্টর আসিবার পরে রোগী মারা গেলে ডক্টর দিয়ে চুল ছিঁড়বো আমরা? গর্জে উঠল আফরান, তার হাতে শক্তভাবে ধরে রাখা একটা হকি স্টিক। খবর পেয়ে ছুটে এসেছে। বন্ধুর কথায় তাল মিলিয়ে নীরব আবার বলল, তোর এখন এই দেশের আইনের প্রতি বিশ্বাস আছে? জেনে অবাক হচ্ছি। ফালতু কথা বলবি না তো। আইন এমনি এমনি তৈরি করা হয়নি, বুঝেছিস? সবাই এমন বিশৃঙ্খলায় মত্ত হয়ে থাকলে দেশটা অরাজক হয়ে যাবে। দাদাকে বের করতো গাড়ি থেকে, বের কর। বয়স একটু বড় বলে দাদাগিরি করে খালি। মান্দার তো আমলে চিন্তা ভাবনা যত সব। একটা দুধের বাচ্চার গায়ে শালার অ্যাসিড মেরেছে, আর এই মুরব্বী পড়ে আছেন আইন আদালত নিয়ে। দাদা, আপনি গাড়ি থেকে বের হন। আফরান ঝাঁজ নিয়ে বলল। অনুরাগ বন্ধুদের কথাবার্তা শুনে শুধু একটা দীর্ঘশ্বাস গোপন করতে পারল। সাইবানদের সঙ্গে একই ক্লাসে পড়লো, সে তাদের বয়সী নয়, 3 বছরের ব্যবধান আছে। এর কারণ দেরিতে স্কুলে ভর্তি। ক্লাস 4-এ একটু খারাপ রেজাল্ট করার কারণে তার বাবা আবার আরেক বছর সেখানেই রেখে দিয়েছে। পরে 1 বছর টাইফয়েডে স্কুলমুখো হওয়া হয়নি। বয়সের ফারাক থাকলেও কোনোদিন বন্ধুদের মাঝে সেসব নিয়ে চিন্তা ভাবনা হয়নি। হ্যাঁ, টিপ্পনি অবশ্যই কাটা হয় দলের গুরুজন বলে। সে চেষ্টা করে এই ছন্নছাড়া বাউন্ডারা দরটাকে একসাথে বেঁধে রাখতে। গাড়ি চলছে অত্যন্ত দ্রুত গতিতে, পেছনে সবাই হাঁকডাক করে কথাবার্তা বললেও আলোচনায় একদমই অংশ নিচ্ছে না। সাইবান স্বয়ং এক মনে ড্রাইভ করছে, দৃষ্টি রুক্ষ, যেন মরুভূমির উত্তপ্ত রোদে তার ভ্রুজোড়া কুঁচকে আছে। ঠোঁটে জ্বলছে একটা সিগারেট, বন বন করে ঘোরাচ্ছে স্টিয়ারিং। আশেপাশে গাড়ির পরোয়া করছে না। ক্ষণে ক্ষণে তার অসাবধানতার কারণে অন্যান্য বাস ট্রাক থেকে লোকজন চিৎকার করে গালমন্দ করছে। ওসবের প্রতি দেওয়ার মতো সময় কারোরই নেই আজ। প্রত্যেকে টকবক করে ফুটছে প্রতিশোধের বাসনে। মানুষ হয়তো তারা আলাদা, তবে অনুভূতি এক। একজনের অপমান মানে সবার অপমান। সেখানে আজ সাইবানের পরিবারের সঙ্গে যা হলো, তাতে শুধুমাত্র একটা আদেশের জন্যই ফুঁসছিল সবাই। সাইবান সেই আদেশটা দিতে যা দেরি করেছে, কারণ ছুটে আসতে একটুও দেরি হয়নি। ঠিক কতক্ষণ সময় লেগেছে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে কেউ বলতে পারবে না। প্রত্যেকেই একটা ঘোরের মধ্যে ছিল। শরীরে ফুটতে থাকা শক্তিটুকুর বিস্ফোরণ হওয়া বাকি আছে শুধু। টায়ারের কর্কশ আর্তনাদ তুলে গাড়িটা কোনো মতে থামিয়ে ড্রাইভিং সিটে দরজা খুলে বাইরে লাফিয়ে নামলো সাইবান। সামনেই একতলা একটা পুরাতন বাড়ি। সরকারি রাস্তা তৈরির নামে গত বছর এই বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছিল। রাস্তার হয়নি, হয়েছে ভোগ দখল। এই বাড়িটা এখন শয়তানদের আখড়া। বাড়ি বললেও ভুল হবে। চারপাশের দেয়াল ধসে কোনো মতে স্তম্ভ মতন দাঁড়িয়ে আছে শুধু। বাকি সবাই গাড়ি থেকে নামতে নামতে সাইবান সোজা নজরে চারপাশে তাকালো। রাত অনেক হয়েছে, একটা দুটোর কম না। শুনশান নীরবতা। ভাঙাচোরা বাড়ির ঠিক পেছনে একটা ময়লার ডোবা, সেখান থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। কোনো বাতি জ্বলছে না কোথাও, শুধু রাতের আকাশে তারাদের আলো ভুতুড়ে ভাবে চারিদিক আচ্ছন্ন করে রেখেছে। আমি বলছিলাম কি সাইবান, মাথা ঠান্ডা করে। অনুরাগ শেষ একবার বন্ধুর কাঁধে হাত রেখে বোঝাতে চাইল, কিন্তু সাইবান তার বুকে হাত থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাকালো না অব্দি। শেষ হয়ে যায় সিগারেটটা ফেলে আরেকটা নতুন সিগারেট ধরিয়ে ঠোঁটে পড়ল। তার হাতে কোনো অস্ত্র নেই, খালি 2 হাত। ওই অবস্থায় বাড়ির বাউন্ডারির ভেতর পা রাখলো সাইবান। নিঃশব্দে অনুসরণ করলো অনুরাগ, নীরব এবং আফনান। হাতে হকি স্টিক বন বন করে ঘোরাতে ঘোরাতে চারপাশ দেখছে আফনান। অপরদিকে নীরব পর্দার স্ট্যান্ড থেকে একটা মোটা লোহার রড খুলে এনেছে। যদিও এই কাজে সায়নি, তবু অনুরাগ নেহাত খালি হাতে আসতে পারেনি। তার প্যান্টের পকেটে পকেটে নাইফ আছে, যেটা খুব বেশি প্রয়োজন না হলে সে ব্যবহার করতে চাইছে না। এগোচ্ছে সাইবান, তার চলনের শিকার ইচ্ছা। পা দুখানা বাঘের থাবার মতো মাটিতে লাগছে ঠিকই, অথচ শব্দ হচ্ছে না। চোখ যারা অশনি সংকেতের মতন জল জল করছে। বাড়ির ভেতর থেকে মানুষের কোনো সারা শব্দ আসছে না। আফনান ফিসফিস করে শুধল, কুত্তাগুলো এখানেই আছে, পালিয়ে চিনি তো আবার। সাইমন তীর্যক হাসল। পালিয়ে আর যাবে কোথায়? পাতালে? না, পোস্টটাকে খুঁজতে আমার পাতাল ফুটতেও হবে না। পাতাল স্বয়ং ওই হিউম্যান বেস্টটাকে ঠেলে আমার পায়ে এনে ফেলবে। টার্গেট কি? মাথা ফাটাবো নাকি থোতা? নীরব জিজ্ঞেস করলো। এই প্রশ্নের উত্তর সাইবেন দিল না, বরং এগিয়ে গেল সামনে, একেবারে বাড়িটার বারান্দার কাছে। কোনো সাবধানতাও নেই তার মাঝে। যে কোনো মুহূর্তে ভেতরে লুকিয়ে থাকা কোনো জীব তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে।
এই বুটটুকুর অভাব তার অবয়বে। সিগারেটে লম্বা একটা সুকটান দিয়ে তামাকটা ধোয়া বাতাসে উড়িয়ে নিজের পরনের জ্যাকেট খুলতে লাগলো সাইমন, ঠোঁটের একপাশে সিগারেট রেখে। কিভাবে যেন ভারসাম্য রেখেই ঠোঁট নাড়িয়ে সে অদ্ভুতরে একটা কণ্ঠে গিয়ে উঠল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই নো ইউ আর আ মনস্টার। পেছনে অনুরাগরা সকলে থমকে গেল। ভূতের মুভিতে যেমন করুণ সুর শোনানো হয় ভয় দেখানোর জন্য, সাইমনের কণ্ঠটা একদম তেমন শোনালো। ফিসফিসে, কাতর, বিষণ্ণ, বিনোদিত, সবকিছুর অশরীরী মিশ্রণ। সঙ্গে তার চলার বেপরা ভঙ্গি। অনুরাগ না চেত একটা ঢোক গেল। রাতের হালকা আলো সাইমনের লম্বাটে সুঠাম শরীরে প্রতিফলিত হয়ে এক ভৌতিক আবহ সৃষ্টি করছে। আফটারনার নীরব হঠাৎ করে অনুরাগের গা ঘেঁষে দাঁড়ালো। কেন তারা এই মুহূর্তে নিজের প্রাণের বন্ধুকে ভয় পাচ্ছে বলতে পারবে না কেউই। সাইমন জ্যাকেট খুলে নিতেই ভেতরের ট্যাঙ্ক টপ বেরিয়ে এলো। তার শক্তিশালী বাহুর গরম স্পষ্টত চোখে পড়ল। সুঠাম বিস্তৃত পিঠের সাথে কাপড় লেপটে থাকায় পেশির গাঁথনি পরিষ্কার দেখা যাচ্ছে। নড়চড়ের সঙ্গে বাইসেপস ফুলে ফেপে উঠছে। জ্যাকেটটা নিজের কোমরে বাঁধল সাইমন। তার অশরীরের সঙ্গীত থেমে নেই। শেষ বাজিয়ে বাজিয়ে সে গিয়ে চলল। Up above the hill so high, I will chase you until you die. সাইমনের গলার স্বর অত্যন্ত কর্কশ হয়ে উঠল, নিশাচরের ঘর ঘরে গর্জনের মতন। পা কাঁপল আফনানে। এক পাশ থেকে অনুরাগের বাহু আঁকড়ে ধরে সে ফিস ফিস করল, ওর উপর জিন আসর করছে নাকি ভাই? ও যদি উল্টো ঘুরে আমাদের উপরই ঝাঁপিয়ে পড়ে? আমার কেন যেন মনে হচ্ছে সেটাই করবে। নীরব বলতেই অনুরাগ একই সঙ্গে ভীষণ বিরক্তি এবং অস্বস্তি অনুভব করল। হে রাম! অস্ফুট স্বরে সে বের করল। সাইমন দাঁড়িয়ে নেই। বাড়ির ভাঙা দেয়াল টপকে ইতিমধ্যে ভেতরে ঢুকে গিয়েছে। 5 মিনিটের মতো সবকিছু কেমন থমথমে হয়ে রইল। অতপর পিনপতন নীরবতা। সাইমনের সেই অশরীরের সঙ্গে আর শেষ দুটোই নাই হয়ে গিয়েছে। অনুরাগের ধার ঘেঁষে তখনও সাবধানী ভঙ্গিতে দাঁড়িয়েছে সবাই। ব্যাপারটা কি হলো? হঠাৎ এমন পিনপতন নীরবতা। সর দেখি। অনুরাগ দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে এগিয়ে গেল। তারাও পিছু নিল দ্রুতই। সকলে দেয়াল টপকে ভেতরে ঢুকতেই প্রথমে বিকট একটা গন্ধ নাকে এলো। একটা মৃদু আলো জ্বলছে সাইমনের ফোনের ফ্ল্যাশে। সবাই নাকে হাত দিয়ে ভ্রু কুচকে তাকালো। সাইমন মেঝের মাঝ বরাবর উবু হয়ে কি যেন দেখছে। নীরব না পারতে একদলে থুতু ফেলে শুধিয়ে বলল, উফ, কি গন্ধ! কি মরেছে? মানুষ। সাইমনের অতি শান্ত ভৌতিক উত্তরে লাফিয়ে উঠল আফনান। বেচারা এক লাফে নীরবের কোলে উঠে পড়ল। অনুরাগ আহাম্মকের মতন হাঁ করে রইল কতক্ষণ। তবে সাইমনকে দেখে মনে হচ্ছে না সে মজা করছে। মাথা কাত করে বন্ধুদের দিকে জল জলের চোখে চেয়ে এসে বলল, সাবধানে পাফেল, রক্ত পড়ে আছে। অনুরাগ নিজের দিকে তাকালো তৎক্ষণাৎ। আবছা আলো আধারিতে চোখ শুয়ে এসেছে তার। পায়ের নিচে থকথকে জেলির মতন রক্ত কিছু। অন্ধকারে অবশ্য কালো দেখাচ্ছে। ঝট করে পিছিয়ে গেল অনুরাগ। এসব কি? কাপা কাপা গলায় নীরব বলে উঠল, যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে থাক, খবরদার এক পাও নড়বি না। ফিস ফিস করে উঠে দাঁড়ালো সাইমন। ফোনের ফ্ল্যাশ লাইটটা চারদিকে ঘুরিয়ে আনলো। তখনই দেখা মেল অনাকাঙ্ক্ষিত দৃশ্য। বাড়ির অপর পাশের ভাঙা দেয়ালের কাছে একটা পুরাতন চৌকির ওপর তাস ছড়ানো। সেই চৌকির নিচে বস্তার মতন কি যেন পড়ে আছে। ভালো মতন তাকানোর পর বোঝা গেল কোনো বস্তা নয়, মানুষের লাশ উপর হয়ে পড়ে আছে। সেটার মাথার দিক থেকে রক্তধারা বয়ে গিয়ে অনুরাগের পায়ের কাছে অব্দি পৌঁছেছে। এখন জমে থকথকে হয়ে আছে। গা গুলে উঠল সবার। শরীরে যেন কাটা দিয়ে গেল। মুখ চেপে বমি আটকালো অনুরাগ, নীরব আর আফনান একে অপরকে চাপটে ধরে রাখলো। বধূর সামনে মানিক চলে যাবে বিধায় ছুটে পালাতে পারছে না। একমাত্র সাইমন সুঠাম শরীরে দণ্ডায়মান। বুটকে গন্ধটা আটকানোর জন্য পকেট থেকে একটা রুমাল বের করে নাকে চাপলো সে। কি হয়েছে এখানে? অনুরাগ ফিস ফিসিয়ে উচ্চারণ করলো, যেন তার কণ্ঠস্বর জোরালো হলে মৃতদের বিরক্ত করা হবে। সাইমন প্রথমটার জবাব দিয়ে ফ্ল্যাশ লাইট ঘুরিয়ে অন্য পাশে দেখলাম একটা নয় দুটো লাশ। আরেকটা দেয়ালের কোণে শরীর অর্ধ উলঙ্গ, মাথাটা বুঝি অর্ধেক মাটির মাঝে পুঁতে রাখা। দৃশ্যটা বিভৎস হওয়ায় সে দ্রুত ফ্ল্যাশ লাইট সরিয়ে ফেলল। বন্ধুদের দেখার সুযোগ দিল না। অবশেষে সে উত্তর করলো, কি হয়েছে জানি না, তবে যা হওয়ার আমরা আসার আগেই হয়ে গিয়েছে। সাইমন কথাটা শেষ করতেই বাইরে থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ ভেসে এলো। তাদের গাড়ি পার্ক করে রাখা। সেক্ষেত্রে সেটা নয়, ভিন্ন কোনো গাড়ি।
মুহূর্তেই সতর্ক হয়ে পড়লো প্রত্যেকে। আফনান কেঁদে উঠল, এই ভাই, পুলিশ নাকি? আমরা তো কিছুই করলাম না, এখন যদি বিনা দোষে জেলে ভরে দেয়। বাইরে গাড়িটা ব্রেক কষে থেমেছে। দরজা খোলার থুপথাপ আওয়াজ, পদশব্দ, তারপরই এক অতি পরিচিত মেয়েলি কণ্ঠস্বর, তেজি এবং আতঙ্কিত, আলাদিন। এক সেকেন্ডের জন্য জমে গেল সাইমন। মনে হলো বুঝি তার জগৎ থমকে গিয়েছে। হৃদযন্ত্র অস্বাভাবিকভাবে স্পন্দিত হলো। পায়ের শব্দটা এগিয়ে আসছে, কাছে, বাড়ির বারান্দার ভেতরে উঠে পড়ছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না সাইমন। ওই অবস্থাতেই লাফিয়ে সবকিছু টপকে ঠিক প্রবেশ মুখের কাছে এসে পড়ল। বাইরে থেকেও ফ্ল্যাশের আলো আসছে। সেই ফ্যাকাশে আলোয় পরিষ্কার হলো ইরমের মুখটা। হন্তদন্ত হয়ে ছুটে এসেছে, বোঝাই যাচ্ছে। সবুজে ভাব একটা কামিজ পরনে, ওড়নাটা কাঁধের এক পাশে ঝুলছে, চুলগুলো টাইট করে খোপা বাঁধা। ইরম একা নয়, তার পেছনে ইহানের অবয়ব স্পষ্ট। বোনকে এখানে নিয়ে এসেছে সেই, বুঝতে রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই কারণ। সাইমনের ভয়ানক রাগ হলো, হাতের মুঠো শক্ত করে ফেলেছে। ভ্রুজনের তীব্র কুঞ্চনে পিয়ার্সিং খানিক দুলে উঠল। ইরম ভেতরে ঢুকে খানিকটা আগ্রাসী কণ্ঠে বলতে গেল, তোমাকে মানা করেছি না? আমার কথা কেন শুনতে চাও না তুমি? বিপদে ঝাঁপানোর এত শখ কেন তোমার? খবরদার বলছি, যদি আর একবারও আহ নিজের বকুনি সম্পন্ন করতে পারলো না ইরম। নাকে বোটকা গন্ধটা গিয়ে লাগলো, ভেতরে ঠিকঠাক ঢুকতেও পারলো না সে। না দেখে জমাট বাঁধা রক্তের উপর পা দেয় আগে হুট করে একটা বলিষ্ঠ বাহু এগিয়ে এলো। কি হলো এরম বুঝতেও পারল না, শুধু অনুভব করলো তার পা জোড়া শূন্যে ভাসছে। তারপরে তাকে উপর করে সরাসরি নিজের কাঁধে তুলে নিল সাইবান। ইরম ঝুলে পড়লো, তার পা এবং হাত জোড়া অসহায়ের মতন দুলতে লাগলো হাওয়ায়। ছটফট করে উঠল সে। সাইবানের পিঠে কিল বসাতে লাগলো। এই ছেলে, নিচে নামো, কি আশ্চর্য, নিচে নামো আমাকে এক্ষুনি। সাইবান ইরমকে ভালো মতো নিজের কাঁধে চেপে ধরে অন্য হাতে ফ্ল্যাশ লাইট ধরে সকলের উদ্দেশ্যে গর্জে উঠল, আউট রাইট নাও। সে নিজেই সবার আগে ভেতর থেকে লম্বা পা ফেলে বাইরে বেরিয়ে এলো। ইরমকে এক মুহূর্তের জন্য নিচে নামালো না। সাবধানে রক্ত টুকে বারান্দা বেয়ে শেষমেশ নিচে চলে এলো। ইরম তখনও তার ঘাড় চেপে ধরে প্রতিবাদ করে যাচ্ছে, কি অসভ্য ছেলে, আমার কথা কেন যায় না? নামাও, সভ্যতা তো নেই, এখন লজ্জা শরমও গুলে খেয়েছো। আলাদিন, আমি হাঁটতে জানি, নামাও আমাকে। সাইবান হুট করে নিজের অন্য হাতটা তুলে ইরমের কোমর বরাবর আলতো একটা চাপড় দিয়ে বলে উঠল, কাদায় পা রাখতে হবে কেন? দরকার হলে ওই পা আমার বুকে রাখুন, তবু আমার কাঁধে লক্ষ্মীটি হয়ে থাকুন। এই কাজরা নিজের দুনিয়ার ভার বহন করতে জানে। ইরমের গাল লালচে উঠল। এত জরুরি মুহূর্ত সে কেমন শিথিয়ে গেল সাইবানের স্পর্শ পেয়ে। পেছনে পেছনে ততক্ষণে অনুরাগ, নীরব, আফনান আর ইহানও বেরিয়ে এসেছে। প্রত্যেকের মুখ ভীষণ রকমের থমথমে। ইরম কোনোভাবে ইজানকে রেখে বাইরের গাড়ির ড্রাইভার আর ইহানকে নিয়ে সাইবানকে থামাতে এসেছে তার স্পষ্ট। সাইবান ইরমকে নামালো না যতক্ষণ না গাড়ির কাছে পৌঁছালো। দরজা খুলে ভেতরের প্যাসেঞ্জার সিটে অর্ধাঙ্গিনীকে বসিয়ে তারপরে ক্ষান্ত দিল সে। জিজ্ঞেস করলো, পোটলা কার কাছে? চোখ মুখ কুচকে গেল ইরমের। আম্মু আর সুগন্ধাকে ডেকে রেখে এসেছি। তুমি কি আর আমাকে একদমটা শান্তি দিয়েছ? এবার শান্তি করুন। সাইবান বাইরে বেরোতে নিয়েছিল, কিন্তু ইরম তার হাত খেলছে ধরল। এই, বিষয় বদলাবে না। ওখানে কি করছিলে তুমি? কেউ তো নেই। আর বিশ্রী গন্ধটা কিসের? এখনো নাকে আসছে আমার। ছি, কি করেছো তুমি, সত্যি করে বলো। একটা বাঁকা হাসি ছড়িয়ে পড়লো সাইবানের ঠোঁটে। ঝুঁকে এসে ইরমের চোখের পানি চেয়ে আবেশিত মৃদু গলায় এসে বলল, কিছু না করতে পারে আফসোস করছি। আলা, ইরমের ঠোঁটে বৃদ্ধাঙ্গুল চেপে ধরলো সাইবান। বরফে পরিণত হলো রমণী। ড্যাপ ড্যাপ করে চেয়ে থাকলো। সাইবানের আঙুল তার ঠোঁট দারুণভাবে স্পর্শ করলো। ছোঁয়া বলিয়ে একেবারে ঠোঁটের কোণে এসে থামলো। জল জলে চোখে চেয়ে ঘোষণা করলো, কোনো অপবিত্র গন্ধের অধিকার নেই আপনার নাকে প্রবেশ করার। আপনার গ্রহণ করার সুবাসে নাম লেখা থাকবে শুধু আমার। আন্ডারস্ট্যান্ড? আরেক দফায় অর্ধাঙ্গিনীকে বাকরুদ্ধ করে দিয়ে সাইবান আলতো করে তার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। রিল্যাক্স মাই প্রেশিয়াস, আই এম রাইট হেয়ার উইথ ইউ। ফিস করলো সে। অতপর গায়ে থেকে মুখ বের করে বাইরে দাঁড়ানো সকলকে দেখল। তার দৃষ্টি মিলিত হলো অনুরাগের সঙ্গে। গভীর গলায় সে আদেশ ছুড়ল, পুলিশকে কল কর। আজ সকালে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছে ইসেনকে। অবশেষে ইরমের বিস্তর চিন্তার একটু হলেও অবসান হয়েছে। গাড়ি চলছে মৃদু গতিতে। পেছনের প্যাসেঞ্জার সিটে ইরম, তার পাশে বসেছে সাইবান। ইজান মায়ের বুকে লেপটে আছে, ঘুমাচ্ছে না। ডাগর ডাগর চোখ মেলে চারপাশ দেখছে। মুন্সিবাড়ির রাস্তা কেটে সাইবানদের বাড়ির সামনে এসে থামলো গাড়ি।
ব্যাগপত্র নিয়ে প্রথমে বেরোলো সাইবার, অতঃপর তাকে অনুসরণ করলো ইরামও, ছেলেকে কাঁধে শুয়ে। গায়ের দরজা আটকে পেছনে ঘুরতে একটি দৃশ্য তার নজর কেড়ে নিল। রাস্তার অপর পাশে রাহাত দাঁড়িয়েছে, পরিদস্তুর তৈরি, পৌঁছাই যাচ্ছে, অফিসের জন্য বেরিয়েছে। তার পেছনে যা বিদায় জানাতে এসেছে মিথিলা। উভয়ই ইরামের দিকে তাকিয়েছে। রমণী এক পলক ভাই এবং ভাইয়ের স্ত্রীর দিকে তাকালো, পরক্ষণে উল্টো ঘুরে সাইবানের দিকে ইজানকে এগিয়ে দিল। ধরো তো। সাইবার নিঃশব্দে ইজানকে কোলে তুলে নিল। খানিকটা কৌতূহলী দৃষ্টিতে ইরামকে রাস্তার অপর পাশে এগিয়ে যেতে দেখলো, কোনো মন্তব্য করলো না। ইরাম রাহাতের কাছে গিয়ে দাঁড়ালো। ভাই দৃষ্টি ফিরিয়ে নিল। মিথিলা বলে উঠল, বাবু কেমন আছে এখন? ইরাম মৃদু হাসল। আমি এখানে এসে না দাঁড়ালে এই প্রশ্নটাও কি করতে মিথিলা? থতমত খেয়ে গেল মিথিলা, তবে পাল্টা কোনো উত্তর করলো না। রাহাত মুখ তুলে ইরামের দিকে চেয়ে বলে উঠল, কি বলতে চাইছো আপু? কিছু বলতে চাইছি না। দেখতে এলাম এই বাড়ির কেউ মরে টরে গেল নাকি আবার। এছাড়া কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। 3 দিন 3 রাত হসপিটালে একটা মাসুম বাচ্চা ছটফট করে গেল, অথচ মামামামি হয়েও 1 সেকেন্ড থেকে দেখতে যাওয়ার মতন সুযোগও হলো না কারো। কোনো বড় দুর্ঘটনা না ঘটলে তো এমনটা হওয়ার কথা না। রাহাত দাঁতে দাঁত চেপে বলল, আপু, ইজনের সঙ্গে যা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। ইরামের ঠোঁটের হাসিটা আরেকটু বিস্তৃত হলো। কোনো প্রফুল্লতা নয়, অদ্ভুত এক পরিতাপের বিষণ্ণ হাসি। একটা সময় ছিল রাহাত, যখন তোর জ্বর এলে সারা রাত তোর মাথার কাছে বসে মাথায় জল ফুটিয়ে দিতাম। তুই বজ্রপাতে ভয় পেতি। ঝড় হলেই বালিশ নিয়ে আমার রুমে এসে বলতি, আপু, আজকে আমি তোমার সাথে ঘুমাই। তোকে ভাই কম নিজের সন্তানের মতন দেখেছি আমি, অথচ তুই আমার সন্তানের মান রাখতে পারলি না। এতই বড় মানুষ হয়ে গেছিস আজকাল। রাহাতের মুখটা থমথমে হয়ে গেল। দৃষ্টি ফিরিয়ে নিল সে খানিক অপরাধীর ভঙ্গিতে। মিথিলা খানিকটা কর্কশ গলায় বলে উঠল, আপু, আপনার তো আমাদের কোনো প্রয়োজন নেই এখন আর। বড় ঘরের বউ হয়েছেন, টাকা পয়সা তোর কমতি নেই কোনো। ডাক্তার শাশুড়ি, ব্যবসায়ী শ্বশুর, স্বামী যেমনই হোক না কেন, আপনার কি লাগে? মিথিলার গলায় স্পষ্ট তাচ্ছিল্য প্রকাশ পেল। এরম ভ্রু কুঁচকে ফেল। স্বামী যেমনই হোক মানে? আপু, রাহাত কিছু বলতে চাচ্ছিল, তবে ইরম হাত তুলে ভাইকে থামিয়ে দিল। তার নরম কোমল দৃষ্টি বদলে তীক্ষ্ণতর হয়ে উঠল। মিথিলার দিকে ধারালো চোখে চেয়ে সে বলল, হেয়ালি করে কথা বলা পছন্দ করি না আমি। সাহস থাকলে সরাসরি বলো। বলার কি আছে আপু, সবই তো জানি। শুধু বড়লোক হলেই হয় না, ট্যালেন্ট, পড়াশোনা, রুচি, সুশীলতা থাকতে হয়। কাহিনী একটু হলো আমাদের কানে আসে। এলাকার বাইরে তো থাকি না। এই নিম্নি আপনার উপর ঝাঁপিয়ে পড়েছে কেউ? এই মেয়েটি দুধে শিশুটার উপর দিয়ে ঝড় গিয়েছে? কোনো বেয়াদবি করেনি আপনার খালাতো ভাই? শেষ দুটো শব্দে আলাদা একটা জোর দিল মিথিলা। রাত খপ করে স্ত্রীর হাত ধরে থামতে ইশারা করলো। সে বেপাত্তা হয়ে বলে গেল, এলাকার মাস্তান কিনা, কোথায় কোথায় কি কি করে বেড়ায় দেখুন গিয়ে। ঠিকই বলেছ, কোথায় কোথায় কি কি যেন করে বেড়ায়। শুধু স্ট্যাটাসের বাহানে কোনোদিন ঘাট থেকে মনের বোঝাটা নামাতে পারল না। মানুষের বিপদ দেখে মুখ ফিরে হেঁটে যাওয়ার বদলে সেখানে ঝাঁপিয়ে পড়া থেকে নিজেকে রুখতে শিখল না। এসবই তো করে বেড়ায় সারাদিনও। তীর্যক হেসে বলল ইরাম। মিথিলা এবং রাহাত উভয় জমে গেল। ইরাম কয়েক পা এগোলো, দাঁড়ালো একেবারে মিথিলার মুখোমুখি। মিথিলা চেয়ে সে কয়েক ইঞ্চি লম্বা। ঝুঁকে রমণীর বিভ্রান্ত মুখমণ্ডলের পানে চেয়ে ইরাম বলল, ট্যালেন্ট, পড়াশোনা, রুচি, সুশীলতার নিদর্শন তো তোমার পাশেই দাঁড়িয়েছে। দ্য এভার পারফেক্ট জীবনসঙ্গী। কি মনে হয় মিথিলা, তোমার ছেলেরা তোমার স্বামীর মতো হলে সইতে পারবে? জমে গেল মিথিলা। একটা টু শব্দ আর বের করতে পারলো না মুখ থেকে। এরম পর্যবেক্ষণ করলো তার মুখটা। ক্রোধ প্রকাশ করলো প্রকাশ্যে। যদি পারফেক্ট সুশীল জীবনসঙ্গী তোমার স্বামীর মতো হয়, তাহলে আমার এলাকার মাস্তানে সই। আরেকটা কথা ঠিকই বলেছো তুমি, মানুষের মনকে বিষিয়ে তুলতে হলেও ট্যালেন্ট লাগে। সেক্ষেত্রে আমার আলাদিন পুরোই ট্যালেন্টলেস। পিছিয়ে দাঁড়ালো ইরাম। শেষ একবার ভাই আর ভাইয়ের স্ত্রীর দিকে তাকালো। হতবাক হয়ে চেয়ে আছে দুজনে। বাই দ্য ওয়ে, আমার প্রপার্টির কাগজ কত দূর রাহাত? 2 মাস তো প্রায় হয়ে গেল। চট জলদি কর, না হলে মামলা মোকদ্দমা চালানোর হিম্মত আমার খুব ভালোভাবেই আছে। জানিস তো। মুচকি হেসে উল্টো ঘুরে রাস্তা পেরিয়ে অপর পাশে চলে এলো ইরম। পেছনে ফিরে আর দেখলো না। সাইমন লোহার গেটের কাছে ইজানকে নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তার। সে আসতেই বাঁকা হেসে সাইমন বলে উঠল, আপনার হাসিটা পুরোই মম যে সিরিয়াল দেখতো সেই সিরিয়ালের কুটনি বেটির মতন। ব্যাপার কি, আপনিও কবে থেকে অন্যের জীবনে ভিলেনগিরি শুরু করলেন? তুমি গুরু, তোমার কাছ থেকে তো শিখেছি। পাল্টা জবাব দিয়ে ইরম লম্বা পা ফেলে বাড়ির ভেতরে গেল। খিলখিল করে হেসে ছেলেকে কাঁধের ওপর টেনে তুলে সাইমন সাগ্রহে অনুসরণ করলো স্ত্রীকে। গভীর রাত।
সাইবান এখনো দুই চোখের পাতা এক করতে পারেনি। সোফায় শুয়ে বারংবার এদিক সেদিক করছে সে। সে রাতে চিত্রটা সে ভুলতে পারছে না। পুলিশকে বিষয়টা সম্পর্কে জানানো হয়েছে। প্রাথমিক ইনভেস্টিগেশনে ধরা পড়েছে দুটো লাশের একটাও বক্তিরের না। ইনামের ইজনের উপর হওয়া হামলার বিরুদ্ধেও থানায় মামলা দায়ের করেছে সাইবান। সেই ভিত্তিতে খুঁজতে গেলে জানা যায় ভক্তির পলাতক। সে কোথায় আছে কেউই জানে না। সম্পূর্ণ কেসটা কেমন যেন খোলাটে। ওই দুজন চেলাকে তবে কে খুন করলো? সাইবান পৌঁছানোর অনেক আগেই ঘটেছে ঘটনা, তাই তো এমন দুর্গন্ধ ছড়াতে শুরু করেছিল। ব্যাপারটা ভীষণ ধোঁয়াশা, যার কুল কিনারা আপাতত সে করতে পারছে না। তবে সাইবান এইটুকু ঠিকই বুঝতে পারছে ভবিষ্যতে তাকে অনেক সাবধানে চলতে হবে। ভাবনায় বিভোর সাইবান সোফায় পাশ ফিরে শোয়ার চেষ্টা করল। রুমের ভেতর অত্যন্ত মৃদু একটা টেবিল ল্যাম্প জ্বলছে। পুরোপুরি অন্ধকার ভালোবাসলো ইরাম হালকা আলোয় স্বাচ্ছন্দ্য বোধ করে। আজ সাইবান বিছানায় ঘুমায়নি। যদিও ইরাম তার সঙ্গে মোটামুটি স্বাভাবিক আচরণ করছে, তবে ভেতরে ভেতর চাপা ক্ষোভ আছে স্পষ্ট। সেও আর সাইবানকে জোর করেনি। বিছানায় শুধু ইরাম আর ইজান ঘুমিয়েছে। অন্য সময় সাইবান চোখে আইম্যাক্স আর কানে তুলো গুজে শুয়ে থাকে, কারণ প্রায় রাতে অনেকবার কেঁদে ওঠে ইজান। সাইমনের ঘুম গভীর, তাই কানে তুলো গুজে ঘুমানোর পদ্ধতি আবিষ্কারের পর থেকে সে টের পায়নি কখন বাচ্চা উঠেছে, কখন কখন এরম নিদ্রাহীন সামলাচ্ছে সবকিছু একা একা। তবে আজ রাতে সে আইমাক্স তুলো কিছুই ব্যবহার করছে না। চোখ বুঝে ঘুমানোর ভং ধরে শুয়েছিল বিধায় টের পেয়েছে। ইতিমধ্যে 3বার উঠে ছেলেকে খাইয়েছিলাম। ভীষণ ক্লান্ত শরীর তার। হসপিটালের 3 রাত, মেয়েটা টানা 2 ঘন্টার জন্য হলেও চোখের পাতা এক করেছে কিনা সন্দেহ। মুখের ক্লান্তি ভাব আর মলিনতা দেখলেই বোঝা যায়। অথচ বিরক্তির একটা টু শব্দ অব্দি করেনি ইরাম। যতবার ইজান কেঁদেছে ততবারই হয় ছেলেকে কোলে নিয়ে বারান্দায় হেঁটেছে, কখনো বা নার্সারি গ্লাইডারে বসে দুলেছে, আবার কখনো গুনগুন করে ঘুম পাড়ানি গান গেয়েছে। কি নিদারুণ ধৈর্য একজন মায়ের। সাইমন শুধু চোখে দেখেছে আর কানে শুনেছে, তাতেই তার ভীষণ বিরক্তি ধরে যাচ্ছে। অথচ ইনাম দিনের পর দিন রাতের পর রাত একই রুটিনে অভ্যস্ত। এখন তো তাও সাইমন চোখের সামনে দেখছে। তাহলে যে 3 মাস ইনাম একা একা থেকেছে, সেই দিনগুলো কিভাবে অতিবাহিত করেছে। নারী ও পুরুষের ক্ষমতায় কত পার্থক্য, একজন বাবা কিংবা একজন মায়ের দায়িত্ব কত ব্যাপক। এই বিষয়গুলো ইরাম জীবনে না আসলেও সাইমন কখনো অনুধাবন করতে পারত না। কতক্ষণ ভাবনার জগতে ডুবেছিল সাইমনের হিসাব নেই। দীর্ঘ নির্ঘুম রাত্রির পর অবশেষে চোখ দুটো প্রায় বুজে আসছিল তার। ঠিক এমন সময় মৃদু কন্দনের আওয়াজ। চোখের পাতা খুলে গেল সাইমনের। অচিন্তেই মাথা তুলে তাকালো সে পিছনের দিকে। মাঝখান বরাবর ইরাম শুয়েছে। তার এক পাশে ইজান আর এক দফায় জেগে উঠেছে। ছোট ছোট হাত পা ছুটছে, ব্যান্ডেজ করে হাতটা দুলছে চারদিকে। চোখ মুখ কুচকে ফুপিয়ে বড় সড়ো চিৎকারের প্রস্তুতি নিচ্ছে। ইরাম এখনো টের পায়নি, ঘুমিয়ে আছে। মুখটা দেখেই বোঝা যাচ্ছে ঠিক কতখানি ক্লান্ত এবং জর্জরিত সে। সাইমন কয়েক সেকেন্ড সিদ্ধান্তহীন হয়ে রইল। তারপর কিছু বুঝে ওঠার আগে অন্তরের তাড়নায় সোফা ছেড়ে উঠে দাঁড়াল। ঠিক যে মুহূর্তে ইজানে চিৎকার করে কান্না শুরু করবে, সেই মুহূর্তে সাইমন বিছানার কাছে গিয়ে শপাত করে ছেলেকে কোলে তুলে নিল। লম্বা পা ফেলে ইরামের কাছ থেকে দূরে চলে এলো। পোটলা, তোর সাইরেনের বিরতি নেই? আমু ঘুমালেই বাঁশি বাজাতে মন চায় না? সাইমনের আলতো কথায় কান্না থেকে বিরত রইল ইজান। ডাকুর ডাকুর চোখ মেলে ফ্যালফাল করে চেয়ে রইল পিতার দিকে। একবার শান্তিতে ঘুমানো ইরামকে দেখে শেষমেশ রুমের কোনার টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো সাইবান। অতি সাবধানে ইজানকে সেখানে রাখলো। দেখি দেখি দেখি, হাগুমতো কয় কেজি করেছিস? ইজানের ডাইপার ভিজে উঠেছে। সাইবান কয়েক মুহূর্ত দ্বিধা করল। শেষমেশ একটা দীর্ঘ প্রশ্বাস টেনে শুকনো কাপড়ের বাস্কেট থেকে ক্লিপ তুলে নিয়ে নিজের নাকে লাগিয়ে নাক বন্ধ করে ফেল। মুখ দিয়ে প্রশ্বাস টেনে অবশেষে ডাইপারে হাত দিল সে। ছটফট করছে ইজান। এদিকে সাইবান জানে না ডাইপার কিভাবে বদলাতে হয়। থমকে গেল সে, মাথা কাত করে তাকালো পেছনে। ইরামকে ডেকে তুলবে? ধুর, তাহলে এত কাহিনীর প্রয়োজন কি ছিল? ডাইপারের প্যাকেট তুলে ইনস্ট্রাকশন পড়লো সে। তাও কিছু বুঝলো না। শেষমেশ নিজের ফোন হাতে তুলে নিল। ইউটিউবে গিয়ে সার্চ দিল হাউ টু চেঞ্জ বেবিস ডাইপার। বেশ কয়েকটা ভিডিও এলো। বেচারি হাসি হেসে সেটা পাশে রেখে সাইবার নাকে সুরে ইজানের সঙ্গে কথা বলতে লাগলো। দেখেছিস বাপ তোর কত চালাক? মামু সোনার কপাল নিয়ে জন্মেছিস তুই, বুঝেছিস? না হলে আমার মতন একটা বাপ পাওয়া তো বিলাসিতা। ভিডিও দেখে দেখে সাইবান ধীরে ধীরে অদক্ষ হাতে পুরাতন ডাইপার খুলে নতুন ডাইপার পরিয়ে দিল ইজানকে। সম্পূর্ণ সময়টা ছটফট করে গেল ইজান। বাইন মাছের মতো
খালি হাত গলে বেরিয়ে যায়। সাইমন শেষমেশ খপ করে তার দুটো হাত মাথার উপর তুলে চেপে ধরে রেখে শাসালো। পোটলা ছটফট করছিস করো, কিন্তু মামা তোর আম্মু যদি উঠেছে একদম উল্টো লটকে রাখবো। আমি তোর বাপ হতে পারি, তবে তার আগে তোর আম্মুর ডিয়ার হাজবেন্ড, বুঝেছিস? আই বিনিময়ে পা তোলার সাথে সাইমনের থুতনিতে হামলা চাইল ইজান। খিলখিল করে হেসে ফেলল সাইমন। তারপর ইজানকে উল্টো শুয়ে পেছনে আলতো দুটো চাপড় দিয়ে বলল, আর মারবি? আর মারবি বাপের মুখে লাথি? ওই প্রায় মিনিট 15 নীরব যুদ্ধ শেষে অবশেষে ইজানকে ডাইপার পরাতে পারল সাইমন। নাক থেকে ক্লিপ খুলে নিজে হাত দুটোকে পরপর 5 বার স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করলো সে। ড্রেসিং টেবিল থেকে হ্যান্ড ক্রিম তুলে হাতে মাখলো। শুধুমাত্র তারপরই চেঞ্জিং টেবিল থেকে ইজানকে কাঁধে তুলে নিল সে। ইরম ফিডারে দুধ পাম্প করে রেখেছে, সেটার একটা তোয়ালে কাঁধে নিয়ে বিছানার কাছে এলো সে। পরম শান্তিতে ঘুমের জগতে বিচরণ করছে তার অর্ধাঙ্গেই। এক হাতে ইজানকে ধরে রেখে অন্য হাতে কোল বালিশ টেনে ইরমের পাশে রাখলো সাইবার। খানিকটা সময় প্রাণ ভরে দেখলো ঘুমন্ত মুখটা। কি নিষ্পাপ, কি মায়াবী। বুকটা তার অজানা উষ্ণতায় ছুঁয়ে গেল। ঝুঁকে ইরামের কপালে ঠোঁট ছুঁয়ে একটা আদরের চুমু এঁকে দিল সাইমন। ফিস করে বলল, স্লিপ টাইট অ্যান্ড ড্রিম অ্যাবাউট মি মাই প্রেশিয়াস। ইজান ক্রমশ জোরালো শব্দ করতে শুরু করলো। তাই সাইমন পিছিয়ে গেল। নিঃশব্দের রুমের দরজা খুলে আলতোভাবে চাপিয়ে দিয়ে ছেলেকে নিয়ে চলে গেল নিচের হল রুমে। সমস্ত বাড়ি জুড়ে রাত্রে নীরবতা, হালকা হলুদভাব আলোয় আবছাভাবে আলোকিত হল রুম। সাইমন সোফায় বসলো ইজানকে নিয়ে। ততক্ষণে সত্যিই এবার কাঁদতে শুরু করেছে শিশুটি। সাইমন ছেলেকে বুকে চেপে তোলালো। এই যে বাবা এখানে, আমার ঘুম দরকার, তাই এখন থেকে বাবা অন ডিউটি। দেখি 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 দুধ চাই কার। ইজানকে ধরে অন্য হাতে ফিডারটা মুখে দিতে কান্না ফুলে চুপ চুপ করে খেতে লাগলো সে। সাইমন অপলক নয়নে চেয়ে দেখলো গোটা দৃশ্য। সামান্য দুধ খাওয়ানোর দৃশ্য এতটা মধুর হতে পারে তাই জানা ছিল না। তার বুক ঘেঁষে থাকা প্রাণীটা সম্পূর্ণ তার উপরে নির্ভরশীল। বিষয়টা একই সাথে আতঙ্কের এবং তীব্র অনুভূতি। বুকের ভেতর যে অনুভূত হলো তা কোনোভাবে ব্যাখ্যা করতে পারবে না সাইমন। কিছুই বোঝে না সে, কিছুই জানে না, তবে এইটুকু জানে এই ছোট্ট নাজুক অস্তিত্বকে সে নিজের অন্তিম নিঃশ্বাস অব্দি রক্ষা করে যাবে এমনভাবে যেমনভাবে নেকড়ে পাহারা দেয় নিজের শাবককে। ইজানের দুধ খাওয়া শেষ হলো, তবে চোখে আর ঘুম এলো না। উপরন্তু তরতাজা হয়ে সে হাত পা ছুড়ে কখনো সাইমনের মুখে কখনো বুকে দপদপ মেরে গেল। এদিকে ঘুমে জুড়ে আসছে সাইমনের চোখের ব্যথা, অথচ ছেলের আগে সে ঘুমাতে পারছে না। সোফা ছেড়ে কিচেনে হাঁটলো, সদর দরজা খুলে বারান্দায় অব্দি গেল। উপান্তর না পেয়ে শেষমেশ নিজের পালিত হ্যামস্টারদের খাঁচার কাছ থেকে ইজানকে ঘুরিয়ে আনতে গিয়ে চেঙ্গিস খানের তৌরানি খেলো। কিম জং হিটলার আর বারাক ওসামাকে আঙুল ফল খাওয়ানো হয়ে গেল। সব হয়ে রাত ফুরিয়ে ভোরের আলো ফুটল, অথচ ইজানের ঘুম আর হলো না। শেষমেশ হল ঘরের সোফার কাছে মেঝেতেই বসে পড়ল সে। মাথাটা রাখলো সোফার নরম গতিতে, কাঁধে জড়িয়েছে ইজান। তখনও ছেলের পিঠে আলতোভাবে চাপড়ে দিচ্ছে সাইমন। এবার একটু ঘুমা বাপ, ও বাপ প্লিজ ঘুমা, না হলে স্কচ টেপের চোখে মেরে দেবো একদম। আই ওই ওই পোটলা, ঘুম না আসলে আমার মতন করে চোখ বুজে বল আর শোন, ঘুমা ঘুমা, তামান্না ভাটিয়া তামান্না ভাটিয়া, আজ কি রাত মজা হোসনে কা, তামান্না ভাটিয়া তামান্না ভাটিয়া। একটা সময় ছেলের পিঠ চাপড়াতে চাপড়াতে নিজে ঘুমিয়ে পড়ল সাইমন। তার কাঁধে মাথা ঠেকিয়ে তখনও জেগে আছে ইজান। সাইমনের শুয়ে শিথির হয়ে যেতে ইজান নিজের ছোট্ট একটা হাত তুলে পিতের বুকে ঠেকিয়ে হাই তুলল। গই রোদের আলো চোখে এসে লাগতেই আর মনে ভেঙে জেগে উঠল ইরাম। তার সমস্ত শরীর এত ফুরফুরে শেষ কবে লেগেছে সে ভুলে গিয়েছে। বিছানায় যখন উঠে বসেছে তখন চোখ সম্পূর্ণ খুলে তার। আরামদায়ক উষ্ণতার জন্য এক দুর্দান্ত সকাল। এত ভালো ঘুম ইজান জন্ম হওয়ার আগেও হয়েছে কিনা সন্দেহ আছে তার। বেশ দীর্ঘলা মেজাজে চোখ কচলে ইরাম যখন পাশে থাকলো তখন দেখলো বিছানা একদম ফাঁকা। ইজান নেই। বুকের ভেতরটা তৎক্ষণাৎ মোচড় দিয়ে উঠলো তার। সমস্ত আয়েসটুকু এক লম্হায় উবে গেল। লাফিয়ে বিছানা থেকে নামতে গিয়ে পা ফসকে মেঝেতে পড়ে গেল সে। তবে হাঁটুতে পা ব্যথা উপেক্ষা করে হুন্নে হয়ে আশেপাশে তাকালো। ইজান, কুচুপু, কোথায় তুমি? সেদিনের ঘটনার পর থেকে ইরামের মাতৃহৃদয় আরো সতর্ক হয়ে গেছে। দিক যুক্তিতর্ক কোনো কিছুর ধার না ধরে সে ছুটে বেরিয়ে এলো রুমের বাইরে। উদ্দেশ্য বাড়ির সবাইকে ডেকে তোলা। রুমের ভেতর ছেলেকে না পেয়ে আতঙ্কিত ইনাম যখন সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে নিচে নামতে লাগলো তখন সামনে দৃশ্যটি তাকে বাকরুদ্ধ করে দিল।
পদক্ষেপ সিঁড়ির গোড়াতেই থমকে গেল। বরফখণ্ড হয়ে সামনে চেয়ে রইল সে। হৃদযন্ত্র হয়ে উঠল দুর্বার। বাড়ির হলরুমে আজ ভিন্ন এক প্রশান্তির আসর বসেছে। পরিবারের সকল সদস্য চারপাশে ঘিরে দাঁড়িয়েছে পাথরের মূর্তির মতন। সামিয়া, সারিকা, সুগন্ধ, এমনকি আহমেদ অতি নিশ্চুপ নিশ্চল। প্রত্যেকের চোখের দৃষ্টি সামনের দৃশ্যে আবদ্ধ। তাদের দৃষ্টি অনুসরণ করে তাকালো ইনা। চোখ জোড়া মহাবিশ্বে প্রসারিত হয়ে উঠল তার। হলঘরের সোফায় মাথা ঠেকিয়ে বসে বসে ঘুমাচ্ছে সাইবার। আর ঠিক তার বাহুর মাঝেই কাঁধে মাথা রেখে পরম শান্তিতে নিদ্রাচ্ছন্ন ইসান। পিতা এবং পুত্র উভয়ে আপন ঘুমের জগতে বিচরণ করছে। কোনো খেয়াল নেই আশেপাশে কি ঘটছে না ঘটছে। বাড়ির স্নিগ্ধ সূর্যরশ্মি উভয়ের শরীরে প্রতিফলিত হয়ে এক ঐন্দ্রজালিক আবহ সৃষ্টি করেছে। পরম শান্তি, পরম নিরাপত্তার এক নিশ্ছিদ্র বেষ্টন যেন। একে অপরের সহায়ক দুটি অস্তিত্ব। কেউই দৃষ্টি ফেরাতে পারছে না নিজেদের। আবেগের দৃশ্যটি আজ বাড়ির প্রত্যেক মানুষকে নিজেদের স্থানে থামিয়ে দিয়েছে ও শুধুই ছেয়ে ফেলেছে তাদের অন্তঃসমূহকে। ইরাম ধীর পায়ে নিচে নেমে এলো। খানিকটা সম্মোহনী কণ্ঠে আলতো আছে বলল, আমি ওদের ডেকে দেখছি। তৎক্ষণাৎ প্রতিবাদ জানালেন সামিয়া, না, আমার ছেলে আর তার ছেলে ঘুমাচ্ছে, খবরদার কেউ বিরক্ত করবি না। সকালে অবাক হয়ে গেল। সামিয়া প্রশস্ত হাসি নিয়ে দৃশ্য দেখছেন। হাতের মোবাইলে ফোনে বেশ কয়েকটা ছবিও তুলে নিলেন তিনি। অতঃপর জানালেন, আজকে সবাই নাস্তা কিচেনে করব, ওকে? কেউই দ্বিমত করল না। প্রতিদিনকার মতো হলরুমের সাথে লাগোয়া ডাইনিং টেবিলের বদলে আজ সকালে নাস্তার আয়োজন করা হলো কিচেনের টেবিলে। বাড়ির সদস্যরা সকলে হলরুমকে নিঃশব্দ রাখলো, শুধুমাত্র যেন বাড়ির ছেলেরা শান্তিতে নিজেদের নিদ্রা জগতে বিচরণ করতে পারে। আজ প্রথমবার নিজের ম্যাকবুক নিয়ে বসেছে ইরা। সামিয়া গতকাল রাতে হসপিটালে গিয়েছেন, এখনো ফেরেননি। আহমদ নিজের রুম থেকে বের হননি। নাস্তাটা তাই আলাদাভাবে করা হয়েছে ইরামে। এখন এক মুখ ভর্তি চা নিয়ে সে বসেছে ডাইনিং টেবিলে। ম্যাকবুক খুলে প্রয়োজনীয় কিছু টুকটাক ব্যাপার ঠিক করে রাখবে। কিছু সফটওয়্যার যখন সে ইনস্টল করছে তখন নিজের রুম থেকে বেরিয়ে এলে সারিকা, একটা ঢোলের টি শার্ট আর ট্রাউজার পরনে। খুব সম্ভবত আজ চেম্বারে দেরিতে যাচ্ছে সে। ইরামের দিকে এক দফা কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে সে সোজা কিচেনে চলে গেল। তার কিছুক্ষণ বাদেই 2 তলা সিঁড়ি বেয়ে নেমে এলো সাইমন। বরাবরের মতোই ট্যাঙ্ক টপ পরে আছে, তবে আজ রং পাল্টে সেটি হয়েছে সাদা, সঙ্গে গ্রে সোয়েট প্যান্ট। চুলগুলো উস্কো খুস্কো। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চলে এসেছে। চুল আঁচড়ানোর প্রয়োজন বোধ করেনি। হেলে দুলে কিচেনে চলে গেল সাইবান। ইরাম বেশ মনোযোগ দিয়ে নতুন অ্যাপসে খুলে নিজের প্রোফাইলটা সাজাচ্ছিল। ঠিক তখনই কিচেন থেকে ধরম করে একটা ভয়ানক শব্দ ভেসে এলো। পুরো বাড়ি কেঁপে উঠলো বুঝি। চেয়ারে লাফিয়ে উঠলো ইরাম। ছট করে পেছনে ফিরে তাকালো দেখার জন্য। ইউ চুপলি ছোচা, সাই ওয়াক ওয়াক। প্রথমে এরম বুঝতে পারলো না কি হয়েছে। সেকেন্ডের মাথায় ডাইনিং টেবিলের উপর ঠাস করে রীতিমতো উড়ে এসে পড়লো সাইকা। অদূর থেকে তার উপর পশুর মতন ছাপালো সাইবান। এসে সে খপ করে সাইকার গলা চেপে ধরে এমনভাবে ঝাঁকাতে লাগলো যেন মানুষ নয়, গাছের ডাল ধরে ঝুলছে। বের কর, আমার ডিম বের করে এক্ষুনি। তোর ডিম তোর পেটে থাকবে, হাতিয়ে দেখ। সাইকা দুর্বলতার কোনো লক্ষণ তো দেখাচ্ছেই না, বরং ভাইকে খেপিয়ে ভীষণ বিনোদন পাচ্ছে বলে মনে হচ্ছে। তার জবাব শুনে দ্বিগুণ খেপে গেল সাইবান। সাইকাকে ধরে একেবারে পুতুলের মতন তুলে হল ঘরের সোফার উপর আঁচড়ে ফেলে দিল। কোকে উঠে কোমর চেপে ধরে সাইকা অট্ট হাসি হাসতে লাগলো। এরম চিন্তিত হয়ে দ্রুত জিজ্ঞেস করলো, আরে ব্যথা পাবে তো? কি হয়েছে সাইবান? কি হয়েছে? এই বেটি আমার ডিম খেয়ে ফেলেছে। তুমি ডিম পারো কবে থেকে? এরমের আহামকি প্রশ্নে সাইবান চোখ সরু করে এমন ভঙ্গিতে ঘুরে তাকালো যে না চাইতো এক দফা শয়তানি হাসি গোপন করতে হলো রমণীকে। সাইবান গুরু গম্ভীর গলায় বলল, আরে আমার জন্য সিদ্ধ করে ডিম খেয়ে ফেলেছে সোজাটা, এখন আমি খাবো কি? আমার ডায়েট নষ্ট হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, আমি তো শুধু একটা ডিমই খেয়েছি, বাকি দুটো কান্টে পিটে গিয়ে গেল না। সারিকে বলতেই প্রতিবাদ করে উঠলো সাইবান, ইস মামার বাড়ির আবদার, আমার 3টা ডিমই লাগবে। জিমে গিয়ে দেখ একবার কত কষ্ট, এরপর জ্ঞান দিতে আসিস। ইউ নো হোয়াট, ডিম বের কর, এক্ষুনি বের করবে তুই আমার ডিম। দে আমার ডিম দে ছোচা ছিড়ি। রোমহর্ষক দৃষ্টিতে ইরাম দেখলো সাইবান নিজের অত বড় শরীরটা নিয়ে সাইকার পাতলা শরীরের উপর লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়লো। 2 ভাই বোনের মাঝে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বালিশ কুশন সব এদিক সেদিক লুটিয়ে পড়ছে। সারিকাকে উল্টো চেপে ধরে তার হাতটা পিঠের ওপর গুটিয়ে ধরে বাঁকা হাসছে সাইবান। দৃশ্যটা বহুদিন আগে টিভিতে দেখা রেসলিং খেলার মতো দেখাচ্ছে।
যেখানে গাট্টা গোট্টা কিছু পুরুষ নাটকীয় কায়দায় নিজেদের সঙ্গে মারামারি করে। ছোটবেলায় বাবার সাথে বসে বসে ইরামও দেখতো WWE। এখন সেটা তার চোখের সামনে সরাসরি হচ্ছে। সাইবান পেছন থেকে সারিকার গলা টেনে ধরে সমানে চেঁচিয়ে যাচ্ছে, আর খাবি? আর লোভ দিবি আমার জিনিসে? এখন যদি বলি ওগুলো আমি আগে থেকে চেটে রেখে দিয়েছিলাম, হজম হবে তোর? ইস ছি, ব্যাক! হাসির মাঝখানে মাঝখানে কলকাতায় লাগলো সারিকা। ইরম অদরে বসে ভাই বোনের কাণ্ড দেখতে লাগলো। তার কেন যেন হস্তক্ষেপ করতে ইচ্ছা হলো না, কারণ দৃশ্যটা বাহ্যিকভাবে যতটা আগ্রাসী দেখাচ্ছে, ভেতরে ভেতরে ঠিক ততটাই মধুর। এই বাড়িতে আসার পর থেকে সাইক এবং সাইমনের মাঝে ভাই বোন সুলভ বিশেষ কোনো আচরণ তার চোখে পড়েনি। হয়তো সময়টাই তেমন ছিল। একটার পর একটা গুরু গম্ভীর ঝড় ঝাপটা গিয়েছে পরিবারটার ওপর। আজ সাত সকালে দুই ভাই বোনকে এক ভিন্ন রূপে দেখে তার কেন যেন ভীষণ মনোমুগ্ধকর লাগছে। খুশি ভালোবাসা না বলা স্নেহ, উপরি রাগ দেখানোই তো ভাই বোনের বন্ধন, তাই না? দুজনকে দেখতে দেখতে ইনাম নিজের ভাবনায় হারিয়ে গেল। এই তো কিছুদিন আগেই স্বামী কিচেনে একসাথে কাজ করতে করতে একটা সুন্দর ঘটনা শুনিয়েছেন তাকে। রোমন্থনের জগতে হারিয়ে গেল সে। মোলায়েম আলোতে রুমটা পরিপূর্ণ। নরম গদির উপর নড়চড় করছে একটি ছোট্ট প্রাণ। আরামদায়ক সুতির ফতুয়া আর ডাইপার পরনে ডাগর ডাগর জল জলের চোখ মেলে চেয়েছে সিলিং এর দিকে, যেখানে ঝুলছে হরেক রকমের রং বেরঙের বেলুন। ছোট্ট শীর্ষ সারিকা পায়ে পায়ে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। উঁকি মেরে দেখলো নাজুক অস্তিত্বটাকে। একটা হাত তুলে মাপলো সে। তার এক হাতের সমান হয়েছে বাবুটা। এত ছোট মানুষ হয়? বিস্ময়ে সারিকার চোখে বুঝি তারা ফুটে উঠল। ছোট ছোট পা তুলে বিছানার ওপর উঠে এলো সে। বাবুটার পাশে উল্টো হয়ে শুয়ে পড়ল। বিস্ময় মাখা নয়নে দেখলো কিভাবে হাত পা ছুঁড়ছে সে। এই বাবুটা নাকি তার ভাই হয়। আচ্ছা, ভাই কি জিনিস? যেমনটা তার বান্ধবী রিয়ার আছে। কিন্তু রিয়ার ভাই তো এত ছোট না, অনেক বড়। তাহলে সারিকার ভাই এত ছোট কেন? শিশুসুলভ মনে সহস্র প্রশ্ন জাগলো। বাবুটা নড়তে নড়তে উল্টে যেতে সারিকা দ্রুত হাত বাড়ি আবার চিৎ করে শুয়ে দিল। কি নরম একটা তোলে শরীর, কেমন আদর আদর লাগে। কিন্তু তার বাবা যে নামটা বলেছে, সেই নামটা তার একদমই পছন্দ হয়নি। এই আদরটাকে সে কিভাবে ওই নামে ডাকবে? এ মা, ছি! এমন সময় রুমে এলেন আহমদ। বিছানার ওপর নবজাতক ছেলে আর তার পাশে মহতি পর্যবেক্ষণে মেতে থাকা মেয়েকে দেখে তার বুকটা ভরে উঠল। নিঃশব্দে পায়ে পায়ে কাছে গিয়ে দাঁড়ালেন তিনি। বুকে দুবাহু বেঁধে কর্মকাণ্ড দেখলেন। বেবি ব্রাদার? সাইকেল টুকটুক করে কথা বলছে। বাবুর গালে আঙুল ছুঁয়ে মুলায়ম গলায় ফিস ফিস করে বলে যাচ্ছে, তাড়াতাড়ি বড় হও, আমি তোমার সাথে খেলবো। মুছিয়ে আসলেন আহমদ। বিছানার কাছে গিয়ে মেয়ের ওপর ঝুঁকে বলে উঠলেন, অবশ্যই খেলবে। আমাদের আলাউদ্দিন খুব জলদি বড় হয়ে যাবে, তোমার সাথে ছুটে বেরোবে খেলার মাঠে। ইউর ব্রাদার ইজ গোয়িং টু প্রোটেক্ট ইউ। সাইকা উঠে বসলো। চোখ মুখ কুচকে কেমন অসন্তুষ্ট দৃষ্টিতে পিতাকে দেখল। আহমেদের হাসি মুখখানি মুছে গেল। কি হয়েছে আমার মা? কিছু বলল না সাইকা। মেয়ের মান ভাঙাতে বিছানায় বসে নাজুক বাচ্চাটিকে নিজের হাতের মাঝে তুলে মেয়ের দিকে এগিয়ে দিলেন আহমেদ। ভাইকে কোলে নেবে না? গাল ফুলে সারিকা হঠাৎ বলে বসলো, ড্যাড, আমার তো আলাউদ্দিনকে কোলে নিতে ইচ্ছা হয় না। আহমদ ছোট্ট মেয়ের মুখে এমন কথা শুনে তাজ্জব বনে গেলেন। কয়েক সেকেন্ড চেয়ে রইলেন। আলাউদ্দিন নামটা তিনিই রেখেছেন। নিজের নাম আহমদ উদ্দিন নামের সঙ্গে মিলিয়ে। তাতেই মেয়ে এত চটে যাবে জানা ছিল না। মাথা কাত করে তিনি মিষ্টি হেসে শুধালেন, তবে কাকে কোলে নিতে ইচ্ছে হয় আমার মায়ের? সাইকা দু হাত এগিয়ে দিল। বুকের মাঝে ছোট্ট ভাইয়ের শরীরটা জাপটে ধরে জবাব দিলাম, আলাদিনকে। আলাদিন? বেশি তো হয় না আহমদ। জোরে জোরে মাথা ছেকালো সাইকা। আমার আলাউদ্দিন না, আলাদিন লাগবে ড্যাড, লাগবেই লাগবে। খিলখিল করে হাসলেন আহমদ। একটি হাত তুলে মেয়ের মাথায় বলে ঝুঁকে এসে কপালে চুমু খেলেন। ঠিক আছে, আজ থেকে তোমার ভাই তোমার আলাদিন। খুশি? ইয়ে, আমার ভাই আলাদিন। মেয়েকে টেনে নিজের কোলে বসালেন আহমদ। অশ্রুসিক্ত মুগ্ধ নয়নে দেখলেন কিভাবে বুকের ভেতর পরম যত্নে সারিকা আগলে রেখেছে নিজের ভাইকে। ওই সময় তার মনে হলো এইটুকু মুহূর্তের মাঝে তার জীবনের সবটুকু সার্থকতা নিহিত। রোমন্থরের জগৎ থেকে ইরম বেরিয়ে এলো হুট করে। চোখ পিট পিট করে সামনে থেকে দেখলো সারিকার সাইবনকে।
যারা আপাতত WWE ম্যাচ থামিয়ে একে অপরের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করছে। তোর জন্য আমি চেম্বার থেকে আসার সময় KFC বাকেট নিয়ে আসবো, ডিল? সাইকার অফারে সাইবানকে আগ্রহী মনে হলো। গলা খাকারি দিয়ে হাতের আঙুল তুলে গুনে গুনে সে বলল, 2টো KFC বাকেট, 2টো ফ্রেঞ্চ ফ্রাই আর 3টে টাব আইসক্রিম। 1টা KFC বাকেট, 1টা ফ্রেঞ্চ ফ্রাই, 1টা টাব আইসক্রিম। আমার চুলের নেগোসিয়েশন করছিস তুই? আরেকবার চুল বললে তোর সত্যিকার চুল টেনে ছিঁড়ে ফেলবো বেয়াদব। ওকে ওকে ফাইন। 1টা KFC বাকেট, 2টো ফ্রেঞ্চ ফ্রাই, 2টো টাব আইসক্রিম। তুই না ডায়েটে আছিস? 1টা KFC বাকেট, 2টো ফ্রেঞ্চ ফ্রাই, 1টা টাব আইসক্রিম। ওকে, ডিল। দুজন ভাই বোন এমন ভঙ্গিতে করমর্দন করলো যেন ডিলারশিপ কনফার্ম করেছে দুজন মাফিয়া বস। সোফা থেকে উঠে হেরে দিলে শীষ বাজাতে বাজাতে ইরামের টেবিলের সামনে এসে দাঁড়ালো সাইবার। অপরদিকে সারিকা তখন হাসি মাখা ঠোঁটে উঠে দাঁড়িয়ে কোমর ডলতে ডলতে সামান্য খড়িয়ে নিজের রুমের দিকে আড়াল হয়ে গেল। একটা সিদ্ধ ডিমের অনেক খরচা পড়ে গেল মেয়েটার, আহারে মন্তব্য করলো ইরাম। তাতে সাইবার ভ্রু কুটি করে তাকালো তার দিকে, ঝুঁকে এসে ম্যাকবুক স্ক্রিনের দিকে চেয়ে কথা ঘুরিয়ে ফেলল। ফাইবার খুলে ফেলেছেন? বেশ বেশ। এটি কি লিখেছেন? আর্টিকেল লিখে দেবেন মাত্র $5? মাথা খারাপ? $5 কত টাকা জানেন? কিচ্ছু হবে না $5 দিয়ে। বদলান বদলান, লিখুন $100 ছাড়া মুখও দেখাবে না গরিবস। চোখ উল্টে ইরম বলল, প্রোফাইল তোমার নাকি আমার? জ্ঞান দা বন্ধ করো। যাও বাকি 2টো ডিম খেয়ে আসো, না হলে আবার সুগন্ধার নজর পড়বে। চোখ তুলে ফেলবো না ওটার। দৌড়ে কিচেনে গিয়ে এক হাতে 2টো ডিম নিয়ে এসে ইরমের পাশে চেয়ারে বসে পড়ল সাইবান। বাই দ্য ওয়ে, পায়ের উপর পা তুলে বসে একটা আস্ত ডিম মুখে পড়ে দিল সে। ইরম অবাক নয়নে দেখলো গাল ভীষণ ফুলে গেছে ছেলেটার। সাধারণত অতিরিক্ত খাবার মুখে নিয়ে চেবালে মানুষকে দেখতে মোটেও ভালো লাগে না, অথচ সাইবানের এমন বেখাপ্পা আচরণ, তার উপর চোখ আটকে যাচ্ছে। বিশেষ করে খাবার গেলার সময় তার গলার অ্যাডামস অ্যাপল নামক উঁচু জায়গাটা যেভাবে ফুলে ফেপে উঠছে, সেটা ইরমের মনোযোগ কেড়ে নিচ্ছে দারুণভাবে। এক লম্বা চেয়ে থেকে দ্রুত দৃষ্টি ফিরে এলো রমণী। কোন দিকে তাকিয়ে আছে সে? ইস, লজ্জাবোধ করলো সে ভীষণভাবে। সাইবারের অবশ্য তার নজরের দিকে বিশেষ খেয়াল নেই। একটা ডিম গিলে শেষ করে অন্যটা জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতন পর্যবেক্ষণ করতে করতে সে বলল, আপনি যে কম্পিউটার ক্লাসে যাবেন বলে ঠিক করে রেখেছেন, কিভাবে করবেন? পোটলা? ওকে সাথে নেওয়ার চিন্তা মাথায় আনবেন না এখন। ইরম পুনরায় বাস্তবতায় ফিরে এলো। তুমি না বললেও আমি এটাই ঠিক করে রেখেছিলাম, কিন্তু ওকে রেখেই বা যাবো কোথায়? ভাবছি একটা ডে কেয়ার খুঁজবো, কিন্তু এত ছোট বাচ্চা রেখে যেতে মন সায় দিচ্ছে না। আমি সরি, আসলে আমিও বলতে পারছি না ওই সময়টায় আমি বাড়ি থাকবো কিনা। আমার প্র্যাকটিস থাকে শোয়ের, সেক্ষেত্রে এভাবে চলা যায় না। সবাই তো নিজেদের কাজ বাজ বন্ধ করে বাড়িতে বসে থাকতে পারবে না, কম্প্রোমাইজ করতে হবে। সেটা আমাকেই। দেখি যদি কোর্স ছাড়াই কোনোভাবে কাজ করে যায়, তবে আমি বাসায় থেকেই এইজনকে আমি রাখবো। অপ্রত্যাশিত কণ্ঠটি সাইবান এবং ইরামকে জমিয়ে দিল। উভয়ে তাকে দেখলো সাইকাকে, সালোয়ার কামিজ এবং তার উপরে অ্যাপ্রন পরে পুরোদস্ত তৈরি মেয়েটি। চেম্বারে যাচ্ছে স্পষ্ট। সাইবান ভ্রু কুচকে ফেল। তুই সিস? মাথা তুলল সাইকা। হ্যাঁ, এমনিতেও চেম্বারে দুপুরের সময় রোগী তেমন থাকে না, ব্রেক চলে। ওই ব্রেক টাইম চেম্বারে না কাটিয়ে বাসায় চলে আসবো। 1-2 ঘন্টা ম্যানেজ করার ব্যাপার না। তাছাড়া সুগন্ধ তো আছেই। আশা রাখছি কোর্সের সময়টা দুপুর থেকে বিকেলের মাঝেই, 2টা থেকে 4টা। ইরাম বলল, সাইকা তার দিকে এক পলক চেয়ে শেষে সাইবানের দিকে ফিরল। তাহলে তো হলোই, বাড়িতে মানুষের অভাব নেই, ব্যবস্থা একটা ঠিক হয়ে যাবে। হুম। ভাবুক ভঙ্গিতে বলে আরেকটা ডিম মুখে পড়ে দিল সাইবান। সারিকা দাঁড়িয়ে নি, হন হন করে হেঁটে সে চলে গেল বাড়ির বাইরে। ইরাম মেয়েটির চলার পথে তাকে মনে মনে ভাবলো, ফিরে এলে একা কোনো সময় তাকে ধন্যবাদ জানাবে সে। এমনি তো আগে একটা ধন্যবাদ মেয়েটার প্রাপ্য। একটা কথা জিজ্ঞেস করি? ইরামের প্রশ্নে সাইবান মুখ তুলে মাথা দোলালো। রমণী প্রশ্ন করলো, সাইকার কি অ্যারেঞ্জ ম্যারেজ? সাইবান খানিকটা সময় চুপ করে রইল। ইরাম বেশ মনোযোগ দিয়ে তার চেহারাটা দেখলো। বিয়ের দিন কিচেনে দেখা দৃশ্যটি ইরাম যেমন আজও ভুলেনি, তেমন কারো কাছে খোলাসাও করেনি। অনুরাগ এবং সাইকা উভয়ের মাঝে আগে থেকে সম্পর্ক ছিল স্পষ্ট। সাইবানকে নিজের বেস্ট ফ্রেন্ড আর বোনের মধ্যকার রহস্যময় সম্পর্কের কথা জানে না, বুঝতে পারল না সে অভিব্যক্তি দেখে।
সাইমন চেয়ারে হেলান দিয়ে উত্তর করলো, হ্যাঁ, মিশির দুলাভাইয়ের মায়ের স্কুল ক্লাসমেট ছিল মম, সেখান থেকে কথাবার্তা। হঠাৎ এই প্রশ্ন? না, এমনি। দ্রুত মুখ ফিরিয়ে ম্যাকবকে মনোযোগ দিল, যেন জবাব দিতে না হয়, তাই চায়ের মগটা তুলে নিয়ে লম্বা একটা চুমুক দিয়ে নামিয়ে রাখলো। সাইমন মুখ খুইয়ে তাকে দেখলো, তারপর মগটাকে। চা? হুম। মগটা নিজের হাতে তুলে নেওয়া সাইমন ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, কোনখানে চুমুক দিয়েছেন? প্রশ্নটা ইরামকে অবাক করলো। এটা জিজ্ঞেস করছে কেন হঠাৎ ছেলেটা? খেতে চায় নাকি? ইরম আঙুল তুলে দেখিয়ে দিল, তার ঠোঁটে দেওয়া লিপ জেলের কারণে অতি হালকা একটা ছাপ পড়ে গিয়েছে। এখানে? এরম ভাবনা বোধ হয় সাইবার সে যেখানে চুমুক দিয়েছে সেই জায়গাটা এড়িয়ে যেতে চাইছে, তাই জিজ্ঞেস করছে। অথচ তাকে হতবাক করে দিয়ে সাইমন তির্যক হেসে বলে উঠল, ওকে, থ্যাঙ্কস। চুমুক দিল সাইমন ঠিক যেখানে এরম ঠোঁট বসিয়েছে, একদম সেই স্থানের উপরে। লিপ জেলের হালকা ছাপ লেপটে গেল সাইমনের ঠোঁটে। প্রসারিত দৃষ্টি মেলে দেখলো ইরম। এক মুহূর্তের জন্য ইচ্ছে হলো মগটা সাইবারের হাত থেকে ছিনিয়ে নেয়, অথচ একটুও নড়তে পারল না। বেশ লম্বা একটা চুমুক চা পান করে অবশেষে মগটা নামিয়ে রাখলো সাইমন। সঙ্গে সঙ্গে জিভ বের করে নিজের ঠোঁট চেটে নিতে নিতে বলল, চা এত সুস্বাদু হয় আগে জানতাম না। বুকের ভেতরটা ধক করে উঠলো ইরমের। সাইমন ঝুঁকে এসে শশী তার ঠোঁটের দিকে চেয়ে বলল, ক্যান আই হ্যাভ ওয়ান মোর সুইট লিপস? আই মিন টি প্লিজ। তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে ফেলল ইরম। দুই কান বেয়ে আগুন বেরোচ্ছে তার ম্যাকবুকের কিবোর্ডের উপর। বেশ শব্দ করে ঝড়ো গতিতে টাইপিং করতে করতে সে খড়খড়ে গলায় বলল, সুগন্ধাকে বলো বানিয়ে দিতে। চেয়ার ঠেলে অযথাই দুলতে দুলতে বিস্তর শয়তানি হাসি মেখে ইরমের উজ্জ্বল শ্যামলা মুখবর্ণে লালচে ছাপ প্রাণ ভরে দেখে গেল সাইবন। পরদিন সন্ধ্যাবেলা সাইমন কিছুক্ষণ আগে বাড়ি থেকে ফিরেছে। সারাদিন সে প্র্যাকটিসের জন্য বাইরে থেকেছে। পরে জিম আর জিম থেকে থানায় গিয়েছিল খবর নিতে। কোনো অগ্রগতির কথা জানা যায়নি। বিষয়টা বাড়িতে কাউকে আপাতত বলেনি সে। রুমে চলে গিয়েছে ফ্রেশ হতে। আজ সামিয়া, সারিকা, এমনকি আহমদও বাড়িতে আছেন। পরিবারটির ওপর দিয়ে গত কয়েকদিনে যত ঝড় গিয়েছে তার জন্য ইরামের খারাপ লাগছে। সন্ধ্যা হতে না হতেই সে কিচেনে এসে হাজির হয়েছে। আজ বিশেষ নাস্তা তৈরি করে সিদ্ধান্ত নিয়েছে সে সবার জন্য। গরম গরম সিঙ্গারা, সাথে মাংসের ডুবো ডুবো হালিম। বড় করে ইতিমধ্যে টকবক করে হালিম ফুটছে। ইরামের বিকালেই বানিয়ে রাখা সিঙ্গারা গরম তেলে ভেজে নিয়েছে সুগন্ধা। অন্য স্টোভে কেটলিতে পানি বসিয়েছে ইরাম। ইজানকে কিছুক্ষণ আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছে, তাই বিশেষ চিন্তা নেই এখন। আজ বাড়ির বারান্দায় ছোটখাটো একটা গল্পের আসর জমেছে। সামিয়া এবং আহমদ একে অপরের সঙ্গে তেমন না মিশলেও সারিকাই সকলকে মাতিয়ে রেখেছে। তাছাড়া কিছুক্ষণ আগে মিশিরও এসে পৌঁছেছে। সে মূলত সারিকাকে দেখতে এসেছিল। ইরম অনুরোধ করে আজকে রাতের জন্য থাকতে বলেছে। সে অনুরোধ ফেলেনি সাইমনের দুলাভাই। কিছুক্ষণ বাদে গোসল সেরে সাইমনও যোগ দিল। ইরম এবং সুগন্ধা নাস্তার প্লেট সাজিয়ে নিয়ে গেল, পরিবেশন করে দিল সবাইকে। ঠিক এমন সময় বাড়ির লোহার গেটের সামনে এসে থামলো একটা গাড়ি। দারোয়ান গেট খুলতেই একজন বয়স্ক দম্পতিকে দেখা গেল। সঙ্গে একজন ফিনফিনে শরীরের লম্বা লোক। লোকটার দুই হাতে ধরা প্যাকেট। ওগুলো যে মিষ্টি এবং ফলমূল তাতে কোনো সন্দেহ নেই। ইরম তাদের চিনতে পারল না। সবার আগে সাইবানে উঠে গেল। আঙ্কেল, আন্টি, আপনারা আসুন আসুন প্লিজ। জিনিসপত্র বয়ে নিয়ে আসা লোকটার হাত থেকে কিছু জিনিস সাইবান নিজের হাতে নিয়ে নিল। সুগন্ধ এগিয়ে গেল সাহায্যে। বারান্দায় উঠে আসতে আসতে নরম গলায় সাইমা শুধালো, তিতলি আসেনি? ওই বেচারি কি আর ঘরে আটকে থাকে? একটা ফ্যাশন শো আছে আজ, সেখানে ডিজাইনার অর্গানাইজার, ওখানেই ব্যস্ত। উত্তর করলেন মিসেস চৌধুরী। সামিয়া উঠে দাঁড়ালেন, অতিথিদের আমন্ত্রণ জানালেন। চেয়ারে এসে বসার ব্যবস্থা করে দিল সুগন্ধা। সামিয়া বলেন, বসুন বসুন, কি সৌভাগ্য, কতদিন পর দেখা আপনাদের সাথে। সেই 3 বছর আগে তিতলির জন্মদিনের পার্টিতে শেষ দেখেছি। আপনি তো ওই তল্লাটে এখন আর পাই রাখেন না মিসেস মুন্সি। ছেলের সঙ্গে মাঝে মধ্যে যাতায়াত করলে কি এমন ক্ষতি হয়? মিস্টার চৌধুরী বললেন এবার। ইরম অদূরে দাঁড়িয়ে দেখল, এরা তাহলে ওই তিতলি নামের মেয়েটার বাবা মা। সাইবানদের পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক দেখা যাচ্ছে। তবে এত মিষ্টি ফলমূল নাস্তার বহর নিয়ে হাজির হয়েছেন কেন? অতিথির বাড়িতে মিষ্টান্ন নেওয়ারও একটা সীমা থাকে। ইরম আর চোখে দেখল, কম করে হলেও 10 কি 12 কেজি মিষ্টি আছে, তো বিভিন্ন ধরনের। এমন ঐতিহ্য
কেবল বিয়ে আর শ্বশুর বাড়ি কিংবা কুটুম বাড়িতে গেলেই দেখা যায়। তবে বিষয়টা প্রক্ষেপ না করে সিদ্ধান্ত নিয়ে আসে মেহমান এসেছে বাড়িতে, বাড়ির বউ হিসেবে আপ্যায়ন করা জরুরি। তাই সে সুগন্ধর সাথে ভেতরে চলে গেল। বাটিতে নাস্তা সাজিয়ে মিনিট 20 পরে ট্রে হাতে যখন ইরামার সুগন্ধ ফিরে এলো, তখন গল্পের আসর জমে উঠেছে। মিস্টার চৌধুরী আহমেদের ওরও চাপে বললেন, তবে যাই বলুন না কেন আহমদ সাহেব, ছেলে একটা তৈরি করেছেন বাঘের বাচ্চা। আপনার এই ছেলেটার প্রতি যত কৃতজ্ঞতা প্রকাশই করি না কেন কম হয়ে যাবে। আমাদের মেয়েটাকে সকল বিপদাপদ থেকে ছায়ের মতন আগলে রাখি। সাবানের মাথায় হাত বুলিয়ে হেসে বললেন মিস্টার চৌধুরী। ইনামা কেমন যেন খটকা লাগলো, তবে সেটা সে প্রকাশ করলো না। ঠান্ডা দৃষ্টিতে ঝুঁকে নাস্তা এবং চায়ের কাপ সাজিয়ে দিল। মিসেস চৌধুরী তাকে দেখলেন। নতুন মুখ লক্ষ্য করে তিনি কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, তবে তার আগে মিস্টার চৌধুরী বলতে শুরু করলেন, দেখুন আহমেদ সাহেব, ভরিতা পছন্দ না আমার, সরাসরি বলছি। এইসব কথা যত স্পষ্ট থাকা যায় ততই মঙ্গল, বুঝেছেন? কিসব কথা? প্রশ্ন করলেন আহমদ। তিনিও দ্বিধান্বিত, বুঝতে পারছেন না কোথায় ইঙ্গিত করা হচ্ছে। মিসেস চৌধুরী জানালেন, সেদিন কিছু না চিন্তা করি, কোনো পরোয়া না করি যেভাবে আমাদের পরিবারটাকে সাইবান আগলে গেল, সেটা প্রশংসার দাবিদার। আপনাদের ছেলে যত তারিফই করি না কেন অনেক কম হয়ে যাবে। মানে প্রত্যেক সদস্যের মুখেই ক্রমশ দ্বিধা ফুটে উঠতে লাগলো। সেই দ্বিধা দেখে অবশেষে মিস্টার চৌধুরী আসল উদ্দেশ্যটা প্রকাশ করলেন। আহমেদের একটা হাত ধরে বললেন, মেয়ের বাবা হিসেবে আগে বলা যদিও অদ্ভুত, তাও বলছিলাম আপনাদের ছেলেটা যদি আমাদের বাড়ির জামাই হয় তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। আমাদের পরিবারের বন্ধনটা শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ না থেকে কুটুমবাড়ি হয়ে দাঁড়ালে খুশির কোনো সীমানা থাকবে না। কি বলেন বেআই সাহেব? বাড়ির প্রত্যেকটা মানুষ স্তব্ধ হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগে প্রত্যেকজনের দৃষ্টি গিয়ে স্থাপিত হলো এক পাশে বরফের মতন দাঁড়িয়ে থেকে ইরামের দিকে, যার চোখে এই মুহূর্তে শুধুমাত্র শীতলতা ছাড়া আর কিছু অবশিষ্ট নেই।